হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম ফ্যাক্টরিতে বিট লবণ কিভাবে তৈরি করা হয়, আর ওই ভিডিও আপনারা অনেক পছন্দ করেছিলেন। তো আজকে আমি আপনাদের দেখাবো বিট লবণের বড় ভাই অর্থাৎ পিঙ্ক সল্ট কিভাবে তৈরি করা হয়। এই পিঙ্ক সল্ট বিট লবণের থেকে অনেক বেশি দামি হয়ে থাকে। এর নাম শুনে যেহেতু বুঝতে পারছেন পিঙ্ক সল্ট, তো এর কালারও গোলাপি হয়ে থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পিঙ্ক সল্ট কোথা থেকে পাওয়া যায় এবং কিভাবে উত্তোলন করা হয়, কিভাবে ফ্যাক্টরিতে প্রসেস করা হয়, আর এর সাথে দেখাবো এই পিঙ্ক সল্ট অর্থাৎ এই লবণ দিয়ে কিভাবে সুন্দর সুন্দর আসবাবপত্র তৈরি করা হয়। শুনতে অবাক লাগলেও এটা সম্পূর্ণ বাস্তব। লবণ দিয়ে আসবাবপত্র তৈরি করা হয়, আর এই ভিডিওতে আপনারা সব কিছু দেখতে পাবেন। তো ভিডিওতে এখনই লাইক করে দিন, আর তার সাথে ভিডিওটি এখনই শেয়ার করুন। পিঙ্ক সল্ট মেকিং প্রসেস আপনাদেরকে বলে দিই, পিঙ্ক সল্ট কিন্তু বিট লবণ না, আর এটা পাওয়া যায় পাকিস্তানে অবস্থিত হিমালয়ান পাহাড় থেকে। আর এটার আরেক নাম হলো হিমালয়ান পিঙ্ক সল্ট। এটা আপনাদের সব প্রথমে জানাই, পিঙ্ক সল্ট এবং ব্ল্যাক সল্ট দুটোই কিন্তু আলাদা জিনিস। মোটা বা সামুদ্রিক লবণকে পুড়িয়ে যেটা তৈরি করা হয় ওটা হলো বিট লবণ বা ব্ল্যাক সল্ট। আর বিট লবণ কিন্তু আলাদাভাবে কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় না। অনেকেই হয়তো এটা ভাবেন আলাদা রকম মিক্সার তৈরি করে এগুলো তৈরি করা হয়, কিন্তু এটা আসলে সমুদ্রে পাওয়া লবণকে আলাদা করে পুড়িয়ে তৈরি করা হয়। এবার চলে আসি পিঙ্ক সল্টের ব্যাপারে। এটা একটা খনিজ পদার্থ, আর দেখতে একদম পাথরের মতন। তাছাড়া পাথরগুলো দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। এই পিঙ্ক লবণ প্রচুর পরিমাণে সংগ্রহ করা হয়ে থাকে পাকিস্তানের হিমালয়ান পাহাড় থেকে। এই পাথর থেকে পিঙ্ক লবণ তৈরি করার সাথে সাথে অবশিষ্ট লবণ থেকে বিভিন্ন ডিজাইনের জিনিসপত্র তৈরি করা হয়, যেমন স্ট্যাচু, বাটি, আরও বিভিন্ন ডিজাইনের জিনিসপত্র। এই পিঙ্ক লবণ সংগ্রহ করার জন্য মাইনিং করা প্রয়োজন হয়। যেভাবে মাটির তলায় কয়লা পাওয়া যায়, ঠিক সেই রকমভাবে পাহাড়ের ভিতর থেকে এইরকম পিঙ্ক লবণ মাইনিং করা হয়। এই পিঙ্ক লবণের প্রথম খোঁজ পাওয়া গিয়েছিল ব্রিটিশ আমলে। চারিদিকে পাহাড় আর এর মাঝখানে গর্ত, এখানে সবসময় বৃষ্টির জল জমে থাকতো। আর সেই ব্রিটিশ কাল থেকে শুরু করে এখন পর্যন্ত পিঙ্ক লবণ পাহাড় থেকে মাইনিং করা হচ্ছে। পিঙ্ক লবণ পাহাড় কেটে বের করার জন্য ব্যবহার করা হয় বারুদ। সব প্রথমে পাথরগুলোকে ফুটো করা হয়, তারপর সেখানে বারুদ ঢুকিয়ে দেওয়া হয়, আর ঠিক এইভাবে ব্লাস্ট করে মাইনিংয়ের কাজ করা হয়। এখান থেকে প্রতিদিন টন টন লবণ সংগ্রহ করা হয়। পাকিস্তান তাদের এই খনিজ পদার্থ সারা বিশ্বে সাপ্লাই করে থাকে। বিশেষ করে আমাদের দেশে পিঙ্ক লবণ বিক্রি করে প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করে। পাকিস্তান ভারতের কাছে 1 টন বিট লবণ বিক্রি করে $40 ইনকাম করে, আর ইউরোপের কাছ থেকে $300। পাকিস্তান এই অশুদ্ধ বিট লবণ পাথর থেকে বিভিন্ন ডিজাইনের বাসনপত্র তৈরি করে, আর যেটা শুদ্ধ হয়ে থাকে তার থেকে তৈরি করা হয় পিওর পিঙ্ক সল্ট। না দেখলে হয়তো বিশ্বাস করতেন না, এই পাথর দিয়ে বাতি, লাইট তৈরি করা হয়। পাকিস্তানে এই পিঙ্ক লবণের অনেক কোয়ালিটি পাওয়া যায়। আমাদের এদিকে যে পিঙ্ক লবণগুলো আসে ওতে লবণ মেশানো থাকে। অরিজিনাল পিঙ্ক লবণ যদি আপনি কোনোদিন খেয়ে থাকেন তাহলে সেটা অনেক সুস্বাদু এবং সুগন্ধ হয়ে থাকে। বন্ধুরা, আপনি কি কোনোদিন অরিজিনাল পিঙ্ক লবণ বা পিঙ্ক সল্ট খেয়েছেন? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পাকিস্তানের পাহাড়ে 3 কোয়ালিটির পিঙ্ক লবণ পাওয়া যায়। বিশেষ করে পিঙ্ক লবণ ওজন কমাতে, শরীরের ফ্যাট কমাতে, এর সাথে কোলেস্টেরল, ব্লাড সুগার এবং হার্টের প্রবলেমের ক্ষেত্রেও খেয়ে থাকে। আপনি যদি মার্কেটে 1 কেজি বিট লবণ পিঙ্ক সল্ট কিনতে যান তাহলে খরচ পড়বে 3000 টাকা। কোয়ালিটি হিসাবে কোম্পানি আলাদা আলাদা দাম করে থাকে, সেই জন্য দেখে শুনে ভালো কোয়ালিটির কিনবেন। এই পিঙ্ক লবণ সারা বিশ্বে খাবার হিসাবে ব্যবহার করা হয়, যেগুলো এখান থেকে মাইনিং করে এইভাবে মেশিনের মধ্যে পিষে প্যাকেট করে সারা বিশ্বে এক্সপোর্ট করা হয়। বন্ধুরা, শসার সঙ্গে পিঙ্ক লবণ খাওয়ার একটা আলাদা মজা আছে, তবে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর তাছাড়া এর আগে কি কোনোদিন আপনি পিঙ্ক লবণ খেয়েছেন কিংবা তৈরি হতে দেখেছেন? যদি তৈরি হতে দেখে থাকেন তাহলে কোথায় দেখেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার চলুন আপনাদের দেখিয়ে দিই সামুদ্রিক লবণ কিভাবে তৈরি করা হয়। বন্ধুরা, আপনারা, আমরা সবাই খাবারের স্বাদ বাড়ানোর জন্য সামুদ্রিক লবণ ব্যবহার করে থাকি, কিন্তু এটা কি আপনারা জানেন এই লবণ ফ্যাক্টরির মধ্যে কিভাবে তৈরি করা হয়? বন্ধুরা, লবণ ফ্যাক্টরির মধ্যে কি করে তৈরি করা হয় এটা সবার জানা অত্যন্ত প্রয়োজন। আর যদি আপনি না জেনে থাকেন তাহলে কোনো চিন্তা নেই, আজ আমি আপনাদের সেটাও জানিয়ে দেব। এটা তো আপনারা সবাই জানেন যে লবণের চাষ করা হয়ে থাকে, আর লবণাক্ত পানি থেকে লবণ তৈরি করা হয়। আপনি যদি মনে করেন যে সমুদ্রের সমস্ত জায়গা থেকে লবণ তৈরি করা যাবে, তাহলে আপনি ভুল ভাবছেন। সমস্ত সমুদ্রের পানি থেকে কিন্তু লবণ তৈরি করা যায় না। কিছু কিছু জায়গায় লবণাক্ত পরিমাণ বেশি থাকে, সেই জায়গার পানি ব্যবহার করে লবণ তৈরি করা হয়। ভারতের গুজরাট রাজ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি লবণ উৎপাদন হয়।
লবণ চাষ করার জন্য সবপ্রথমে কৃষক ভাইরা সমুদ্র কিনারায় আশেপাশে ছোট ছোট মাটির খাল তৈরি করে, আর তারপর এর মধ্যে সমুদ্রের লবণাক্ত পানি ছেড়ে দেয়। তারপর এই লবণাক্ত পানিকে রোদ্রে শুকানোর জন্য রেখে দেওয়া হয়, যেন এই সমস্ত পানি শুকিয়ে যায়। প্রায় 15 দিন একইভাবে সমুদ্রের পানি পড়ে থাকে এবং শুধুমাত্র অরিজিনাল লবণ সেখানে থেকে যায়। বন্ধুরা, সমস্ত পানি শুকিয়ে যাওয়ার পর মোটা মোটা লবণ দানা থেকে যায়, আর এটাকে লবণ ক্রিস্টাল বলা হয়। একবার যখন সমস্ত পানি শুকিয়ে যায়, সেই লবণগুলোকে পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরিতে, লবণ তৈরি করার কারখানায়। এখানে থেকে যে মোটা মোটা লবণ দানাগুলো পাওয়া যায়, এগুলোকে বলা হয় সামুদ্রিক লবণ। আর এই লবণের মধ্যে কিন্তু এখন অনেক নোংরা আবর্জনা আছে এবং ব্যাকটেরিয়া আছে, যেগুলো আমরা খেতে পারবো না। তো এই লবণকে তো সব প্রথমে পরিষ্কার করা হবে, তার সাথে এতে আয়োডিন মেশানো হবে। এখানে ফ্যাক্টরির মধ্যে সব প্রথমে এই মোটা লবণ দানাগুলোকে কনভেয়ারের উপর রেখে দেওয়া হয় এবং সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে এই মোটা লবণের দানাগুলোকে পিষে ফেলা হয়। তারপর এই পিষে ফেলা লবণগুলোকে একদম ক্লিন বা পরিষ্কার করার জন্য পরিষ্কার পানি স্প্রে করে ধুয়ে ফেলা হয়। আর এই পানি দ্বারা ধুয়ে ফেলার ফলে লবণের ভেতরে থাকা সমস্ত নোংরা আবর্জনা বের হয়ে যায়। তারপরে ধুয়ে ফেলা লবণগুলোকে একটা মেশিনের মধ্যে পাঠিয়ে সমস্ত লবণ আলাদা করে নেওয়া হয়, আর অবশিষ্ট থাকা সমস্ত পানি বাইরে বের হয়ে যায়। এরপর এই লবণের মধ্যে আয়োডিন মেশানো হয়। এই আয়োডিন লবণের মধ্যে স্ক্রু কনভেয়ার বেল্টের সাহায্যে মেশানো হয়, আর যেটা এই স্ক্রু কনভেয়ার বেল্ট সমস্ত লবণের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেয়। এখানে লবণ থেকে তো পানিগুলোকে আলাদা করে ফেলা হয়েছে, কিন্তু লবণ এখনো ভেজা থাকে। এই জন্য লবণগুলোকে ড্রাই মেশিনের সাহায্যে শুকানো হয়। এরপর লবণগুলোকে বিভিন্ন রকম আকার দেওয়ার জন্য এগুলোকে ভাইব্রেটিং কনভেয়ার বেল্টের উপর পাঠিয়ে দেওয়া হয়। এবার লবণ তৈরি হয়ে পুরোপুরি রেডি। এবার এই লবণ প্যাকিং করা হয়। এই লবণ প্যাকিং প্রয়োজন হিসাবে বড় বড় বস্তায় বা প্যাকেটে করা হয়। তো বন্ধুরা, দেখলেন তো কিভাবে লবণ তৈরি করা হয়। এরপর সবশেষে এই লবণ আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। চলুন এবার এক ঝলক দেখিয়ে দিই চিনি কি করে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। তো চিনি বানানোর জন্য সবার প্রথমে জমি থেকে আখ কেটে নিয়ে আসা হয়। এরপর এগুলোকে একটা ট্রাকে ভর্তি করে চিনি মিলে পাঠিয়ে দেওয়া হয়। এরপর এগুলোকে একটি কাটিং মেশিনের কাছে রাখা হয়, আর এখানে এগুলোকে কেটে ক্রাশিং করা হয়। তারপরে পাঠিয়ে দেওয়া হয় এক্সট্রা ক্রাশিং মেশিনের মধ্যে। এর ফলে এগুলো আরও ছোটো ছোটো টুকরো হয়ে যায়। এবার এগুলোকে রোলার মেশিনে দেওয়া হয়। এখানে এই মেশিন আখগুলোকে পিষে ভালো করে জুস বের করে। তারপর এই জুসগুলোকে আলাদা কন্টেনারে ঢালা হয়। এখান থেকে চিনির দানা ক্রিস্টাল ফর্মে চলে আসে। তারপরে এতে লাইম পাউডার মেশানো হয়। লাইম পাউডার মেশানোর পরে এই জুসকে কয়েক ঘন্টার জন্য এইরকম রেখে দেওয়া হয়। এই লাইম পাউডারের জন্যই জুসের মধ্যে থাকা ইম্পিউরিটি কন্টেনারের নিচে চলে যায়। তারপর উপরের লেয়ারের শুদ্ধ জুসগুলোকে হাই টেম্পারেচারে গরম করা হয়। এর ফলে এই জুস সিরাপে পরিণত হয়। এরপর আস্তে আস্তে এই সিরাপ গাঢ় হয়ে যায় এবং চিনি ক্রিস্টালে পরিণত হয়। যেগুলো সব থেকে বড় বড় চিনির দানাগুলো হয়ে থাকে, ওগুলোকে পাঠিয়ে দেওয়া হয় প্যাকিং করার জন্য। এগুলো পরে তৈরি হয়ে যায় মিছরি। আর আমাদের এই দিকে অনেক মানুষ আছেন যারা মিছরি খেতে অনেক ভালোবাসেন। এবার এগুলোকে আলাদা আলাদা ছোট বড় চালনিতে চেলে নেওয়া হয়, আর এর ফলে আলাদা আলাদা সাইজে চিনি তৈরি হয়ে যায়। আর সবচেয়ে বড় সাইজের চিনিগুলোকে পেস্ট করে সুগার পাউডার বানিয়ে ফেলা হয়। তারপর এগুলোকে প্যাকিং করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, আজকের ইনফরমেশন আপনাদের কেমন লাগলো? যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, তার সাথে আজকের ভিডিও এক করে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।